সো হ্যালো ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আমি চলে এসেছি তোমাদের সোমদা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর সমানুপাত চ্যাপ্টারের, যেটা আমাদের 3 নম্বর চ্যাপ্টার, তার সেকেন্ড পার্ট নিয়ে, মানে সেকেন্ড ভিডিও নিয়ে। এর আগে ফার্স্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে সমানুপাতের উপরে যত রকমের কনসেপ্ট ছিল, নর্মাল সমানুপাত আর মধ্য সমানুপাত, দুটোর উপরেই আমরা সম্পূর্ণ কমপ্লিট কনসেপ্ট ডিসকাস করে নিয়েছি। আর আজকের এই ভিডিওতে আমরা স্টার্ট করব যে কোষে রেখে আমাদের যে 3 নম্বর আছে সেখানের পরপর প্রবলেমগুলো। ঠিক আছে, তো চলো আমরা একটা একটা প্রবলেমকে ধরি আর ঢিচকা করে শেষ করে দিই। তো ফার্স্ট দেখো, আমাদের 1 নম্বরের কোশ্চেনে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো আছে যে আমাদের 4টে করে সংখ্যা দিয়ে দিয়েছে, আমাদেরকে শুধু বলতে হবে যে এই 4টে সংখ্যা সমানুপাতে আছে নাকি সমানুপাতে নেই। এবার তোমরা মনে করো যে নর্মাল সমানুপাত, যে আমরা নর্মালি শিখেছি সমানুপাতটা, তার শর্তটা কি ছিল? তার শর্ত ছিল প্রথমের সাথে চতুর্থ পদ গুণ করলে যা উত্তর আসে, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ করলে একই উত্তর আসে। বা আমরা যদি অন্যভাবে মনে রাখি, সেটা হচ্ছে প্রান্তীয় পদের গুণফল যেটা হবে মধ্যপদের গুণফলও তাই হবে। 1 নম্বর আর 4 নম্বর এরা কোথায় ছিল? একদম দুই প্রান্তে। তাহলে প্রান্তীয় পদের গুণফল ইজিক্যাল টু মাঝখানে ছিল দ্বিতীয় তৃতীয় মধ্যপদের গুণফল। তাহলে আমি একটা প্রবলেমের জন্য লিখেছি, ঠিক আছে, আমি সবকটা প্রবলেমের জন্য লিখলাম না, তোমরা এরকমভাবে লিখে লিখে করবে। আর যদি আমাদের শুধু 1 নম্বরের শর্ট কোশ্চেনের জন্য দেয় তাহলে তো আমরা লিখবোই না, শুধুমাত্র লিখে দেবো যে এটা মধ্য সমানুপাতে আছে নাকি মধ্য সমানুপাতে নেই, আমরা চেক করে রাফে চেক করে লিখে দেবো। ক্লিয়ার? এবার দেখো, প্রথম যে অঙ্কটা আছে 8, 10, 16, 20, তাহলে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা লেখাটা কিরকম হবে সেটা আমি পুরো কমপ্লিট কিন্তু লিখে দিয়েছি। আমরা প্রথমে এরকমভাবে লিখবো যে প্রান্তীয় পদের গুণফল সমান কত হচ্ছে। এবার তুমি দেখো প্রান্তীয় পদের কে কে, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 20। তাহলে প্রান্তীয় পদের গুণফল হচ্ছে 8 × 20 সমান কত? 160। নেক্সট মধ্যপদের গুণফল, মধ্যপদ একটা 10 আর একটা হচ্ছে 16, তাহলে 10 × 16 সমান কত হচ্ছে? 160। এবার তোমরা বলো প্রান্তীয় পদের গুণফল আর মধ্যপদের গুণফল এই দুটো সমান আসছে না অসমান আসছে? অবভিয়াসলি সমান আসছে। তাহলে আমি এখানে মাঝখানে কি চিহ্ন বসিয়ে দেবো? সমান চিহ্ন বসিয়ে দেবো। আর উত্তর লিখে দেবো যে 8, 10, 16, 20 সমানুপাতে আছে। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু এই একটা কোশ্চেনের জন্যই পুরোটা লিখলাম, আমি কিন্তু আর কোনো অঙ্কে লিখবো না, শুধু তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো যে আসছে হ্যাঁ কি না। ক্লিয়ার? এবার এখানেও তাহলে আমরা প্রান্তীয় পদ্ধতির মধ্যে প্রথমে কি করব? গুণ করব। প্রান্তীয় পদ্ধতি হচ্ছে 25 × 15। ক্লিয়ার? 25 আর 15-এর মধ্যে গুণ করলে 15 5 কত হয়? 75, হাতে রইল 7, 15 2 30 আর 7 37। এবার হচ্ছে মধ্যপদের গুণফল, মধ্যপদ হচ্ছে 30 × 12, 12 3 36, 360। তাহলে প্রান্তীয় পদের গুণফল আর মধ্যপদের গুণফল এই দুটো কি সমান আসছে? না, তোমার উত্তর হচ্ছে সমান আসছে না। তাহলে এরা কিন্তু সমানুপাতে নেই। তোমরা বাংলায় লিখে দেবে যে 4টি সংখ্যা 25, 30, 12, 15 সমানুপাতে নেই। আমাদের কিন্তু কোশ্চেনে যে ছকটা দিয়ে দিয়েছে সেই ছকে শুধু লিখতে দিয়েছে যে সমানুপাতি আর সমানুপাতি নয়। তা যে সত্যিকার সমানুপাতে আসছে তাকে আমরা সমানুপাতির ঘরে লিখবো, আর যে কিন্তু সমানুপাতি হচ্ছে না, যেমন এই অঙ্কটা ধরো সমানুপাতি হচ্ছে না, একে আমি সমানুপাতি 9-এর ঘরে লিখে দেবো। আমি তোমাদের জেনারেল প্রসেসটা দেখিয়ে দিলাম যে যদি বাই চান্স 2 নম্বরের কোশ্চেন দেয় তাহলে আমরা কিরমভাবে লিখে করবো। ক্লিয়ার? নেক্সট এখানেও দেখে নাও, তাহলে এখানেও প্রান্তীয় পদের যে গুণফলগুলো 5-এর সাথে কে গুণ হবে? 35। তাহলে 5 × 35 কত হচ্ছে? 5 5 25 5, হাতে রইল 2, 15 আর 2 17। আর এখানে হচ্ছে 7 আর 25-এর মধ্যে, তাহলে 7 × 25, 7 5 35, হাতে রইল 3, 7 2 14 আর 3 17। তাহলে এখানে কি আসছে? সমান আসছে তো? সমান আসছে তো? তাহলে আমি লিখতে পারি যে ফার্স্ট × ফোর্থ ইজিক্যাল টু সেকেন্ড × থার্ড। তাহলে এরা কিসে আছে? এরা কিন্তু সমানুপাতে আছে। এই 4টি সংখ্যা সমানুপাতে আছে, কারণ প্রথম পদ × চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ × তৃতীয় পদ, এই দুটো মিল খাচ্ছে। নেক্সট এখানে 4 × 18, 4 × 18 করলে কত আসবে? 18 4 72। নেক্সট 10 × 30, 10 × 30 করলে কত আসছে? এখানে কিন্তু আসছে 300। তাহলে কিন্তু ফার্স্টের সাথে ফোর্থ আর সেকেন্ডের সাথে থার্ড এটা কিন্তু ম্যাচ খাচ্ছে না, অসমান হচ্ছে। তাহলে এরা কিন্তু সমানুপাতে নেই। ক্লিয়ার? বা সমানুপাতি নয়। নেক্সট এখানে দেখো 5 × 20, 5 × 20 সমান কত আসছে? 100। আর এখানে আসছে 10 × 16 সমান 160। তাহলে এখানেও কিন্তু এরা সমান নয়। অতএব 5, 10, 16, 20 এরা সমানুপাতি নয়। ক্লিয়ার? এবারে এইটা দেখিনি, তাহলে 9 × 30, 9 × 30 কত আসছে? 270। প্রান্তীয় পদের গুণফল কত আসছে? 270। আর মধ্যপদের গুণফল কত আসছে? 15 × 18, 15 8 কত হবে? 120।
শূন্য, হাতে রইল 12, 15 15 আর 12 27, 270। তাহলে এখানে কিন্তু প্রান্তীয় পদ্মের গুণফল ইজিক্যাল টু মধ্যপদ্মের গুণফল। তাহলে এরা কিন্তু আমি বলতে পারবো যে এরা সমানুপাতে আছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের 1 নম্বরের কোশ্চেনগুলো পরপর সলভ হয়ে গেল। এবার দেখো 2 এর অঙ্কটা আমাদের কি বলেছে। 2 এর অঙ্কটা বলেছে যে 8 জন লোক আছে, 8 জন লোক কোনো একটি কাজ 15 দিনে করতে পারে। 8 জন লোক কোনো একটি কাজ যদি 15 দিনে করতে পারে, তাহলে হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। এবার আমাদের নর্মাল বুদ্ধি কি বলে যে 8 জন লোক কোনো একটা কাজ করছে 15 দিনে, আমি যদি 8 জনের জায়গায় বেশি জন লোককে কাজে লাগিয়ে দিই, তাহলে কাজটা কি হতে বেশি দিন সময় লাগবে না কম সময় হয়ে যাবে? কম সময় হয়ে যাবে। তুমি যদি শ্রমিক বেশি লাগিয়ে দাও, তাহলে কিন্তু কাজটা হতে অতদিন সময় লাগবে না, কাজটা আরও কম সময় তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দুটো জিনিস, মানে এই চ্যাপ্টারের প্রবলেমগুলো করার সময় আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে একটা দিককে যদি আমি বাড়াই, তাহলে আরেকটা দিকও কি বাড়ছে? যদি একটা দিক বাড়ানোর সাথে সাথে আরেকটা দিকও বাড়তে থাকে, তাহলে এই দুজনের মধ্যে কিন্তু সরল সম্পর্ক বর্তমান। আর একটা দিক বাড়ানোর সাথে সাথে যদি অন্য দিকটা কমে, তাহলে কিন্তু এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। ক্লিয়ার? এখানে দেখো, তাহলে লোক আর হচ্ছে সময়। লোককে যদি আমি বাড়িয়ে দিই, আমি যদি শ্রমিককে, ধরো এইটা হচ্ছে আমার এই যে ডান হাতটা মার্কারটা আছে, এইটা হচ্ছে আমার লোক সংখ্যা আর এইটা হচ্ছে আমার সময় বা হাতটা, তাহলে আমি যদি শ্রমিক সংখ্যাকে বাড়িয়ে দিই, তাহলে আমার সময় কিন্তু কম লাগবে। তার মানে একটা দিককে যদি আমি বাড়িয়ে দিই আর একটা দিক কিন্তু কমে যাচ্ছে, তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান নয়। কি সম্পর্ক বর্তমান? উল্টো সম্পর্ক, যেটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। আর যদি একটা দিক বাড়ালে আর একটা দিকও বাড়তো, তাহলে সেটা কিন্তু সরল সম্পর্ক। যেমন একটা ছোট্ট উদাহরণ নিয়ে নিই। ধরো তুমি মার্কেটে গেছো, যে 10খানা পেনের দাম বলেছে 70 টাকা, তাহলে 20খানা পেনের দাম কত হবে? তাহলে এবার ধরো মার্কারটা আছে হাতে আমার পেনে, এইটা হচ্ছে পেনের সংখ্যা আর এইটা বাঁ হাতটা হচ্ছে দাম। যদি পেন বেশি কিনতে হয়, মানে পেনের সংখ্যা বাড়াতে হয়, তাহলে দামটা কমবে না দামটাও বাড়বে? দামটাও বাড়বে। তাহলে একটা দিক বাড়ালে আর একটা দিকও কিন্তু আমার বাড়ছে। তার মানে এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তাহলে আমাকে যে কোশ্চেনটা দিয়েছে সেখানে বলেছে 8 জন লোক 15 দিনে কাজ করতে পারে, কিন্তু 10 জন লোকই ওই কাজটা কত দিনে করবে। তাহলে লোক যদি আমি বাড়িয়ে দিই, কাজ কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে, দ্যাট মিন্স সময় আমার কমে যাবে। এবার এই ধরনের প্রবলেমগুলো করব কি করে? এই ধরনের প্রবলেমগুলো করার জন্য আমাদের এরমভাবে লেখা লিখতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আর সবসময় দুটো হেডিং তৈরি করতে হবে। দুটো হেডিং, তোমরা যখন পার্থক্য লেখো না, মাঝখানে লাইন টেনে দুদিকে দুটো হেডিং, সেরম টাইপেরই লাইন আমরা টানবো না, শুধু দুদিকে দুটো হেডিং করবো। তাহলে এখানে দুটো সাবজেক্টকে খুঁজে বার করো। একটা হচ্ছে লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা, কতজনকে আমি কাজে লাগাচ্ছি, আর একটা হচ্ছে সময়। এই দুটো জিনিস ছাড়া কিন্তু অঙ্কটার মধ্যে কিছু নেই। তাহলে একটা হেডিং হবে লোক সংখ্যা আর একটা হেডিং হবে সময়। সময় আমরা কিসে মাপছি? ঘন্টায় মাপছি, মিনিটে মাপছি না দিনে মাপছি? একটা একক আছে তো, দিন, সেই জন্য আমরা ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছি দিন। লোক সংখ্যাকে কিন্তু আমরা সংখ্যাতেই মাপি, মানে কোনো লোককে এরকম তো মাপি না যে অর্ধেক লোক কাজ করতে এসছে বা 1/4 অংশ লোক কাজ করতে এসছে। তা লোক সংখ্যার ব্র্যাকেটে লেখার কিছু দরকার নেই, কিন্তু সময়ের নির্দিষ্ট একক আছে তো, এখানে আমরা সময় কিসে হিসাব করছি? দিনই হিসাব করছি, সেই জন্য ব্র্যাকেটে আমরা দিন লিখে দিয়েছি। যেমন কোনো অঙ্কে যদি অর্থের পরিমাণ হিসাব করি, ব্র্যাকেটে আমরা লিখে দেবো টাকা। মূল্য বলে, ধরো মূল্য বলে হেডিং করলাম আর ব্র্যাকেটে লিখে দিলাম কিসে হিসাব করছি? মূল্যটা টাকায় হিসাব করছি। ক্লিয়ার? এবারে করবে কিরমভাবে দেখো, যে লাইনটা পুরো ইনফরমেশনটা দেওয়া আছে সেই লাইনটাকে আমরা তুলবো প্রথমে, যে লাইনটায় পুরো ইনফরমেশন দেওয়া আছে, আর যে লাইনটায় আমাকে ইনফরমেশন বার করতে হবে সেইটাকে আমরা তুলবো দ্বিতীয় লাইনে। ঠিক আছে? যেমন এখানে বলেছে 8 জন লোক 15 দিনে কাজ করতে পারে, তাহলে লোক সংখ্যা যদি 8 হয়, সময় কদিন লাগছে? 15 দিন। 8 জন লোক করতে পারে 15 দিনে। এবার হচ্ছে 10 জন লোক, যদি তুমি লাগিয়ে দাও 10 জন লোক, তাহলে কাজটা কত দিনে হবে, এটাই আমাকে বার করতে দিয়েছে। এবার আমরা এই জিজ্ঞাসা চিহ্নের পাশে ধরে নেবো যে 10 জন লোকের করতে কতদিন সময় লাগছে? x দিন সময় লাগছে। এই এক্সট্রা যে আমি ধরেছি না, এটা কিন্তু পরে আমাকে দেখাতে হবে, পরে আমাকে লিখে দিতে হবে কোথাও। এবার তোমার কাজ হচ্ছে তুমি না অ্যারো মেরে দেবে, অ্যারো এর উপরে না অ্যারো দেবে। অ্যারো দেওয়া মানে কি? আমি যখনই সম্পর্কটা বুঝলাম, সিদ্ধান্ত নিলাম, তখনই সঙ্গে সঙ্গে আমি অ্যারো দিয়ে দেবো। দ্যাট মিন্স পরে আমার অনুপাতটা তোলার সময় যেন কোনোভাবেই কোনো ভুল না হয়। তাহলে লোক সংখ্যা সময়ের মধ্যে আমি বুঝে গেছি যে ব্যস্ত সম্পর্ক আছে। লোক সংখ্যা যদি বাড়াই, কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, মানে কম দিনে হয়ে যাবে। দ্যাট মিন্স লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কিন্তু কমবে। লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কি হবে? সময় কিন্তু কমবে। তার মানে লোক সংখ্যার মধ্যে যদি ব্যস্ত সম্পর্ক বর্তমান, এই লোক সংখ্যা এখানে বাড়ছে, লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময়ের কিন্তু মানে দিন সংখ্যা আসলে কি হবে? কমে যাবে। এবার আমাকে এটা লিখতে হবে। ঠিক আছে? লিখবো কিরমভাবে দেখো, এদের মধ্যে কি সম্পর্ক বর্তমান সেটা আমাকে আবার লিখে দিতে হবে। লোক সংখ্যা
বাড়লে কাজটি তাড়াতাড়ি হবে, অর্থাৎ দিন সংখ্যা হ্রাস পাবে। তাই এদের মধ্যে কি সম্পর্ক বর্তমান? ব্যস্ত সম্পর্ক বর্তমান। এদের মধ্যে কি সম্পর্ক বর্তমান? তাই এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। ক্লিয়ার? এবার দেখো 10 জন কাজ করতে দিয়েছি আমি, তা 10 জন কাজ করতে দিলে কদিন সময় লাগবে সেটাই আমার বার করতে দিয়েছে। আর তার জায়গায় আমি ধরে নিয়েছি কত, যে x দিন লাগবে। এটা কিন্তু আমাকে লিখে দিতে হবে যে ধরি 10 জন লোকের কাজটি শেষ করতে x দিন সময় লাগবে। ধরি 10 জন লোকের কাজটি শেষ করতে x দিন সময় লাগবে। এবার আমাকে এই যে সমানুপাতের সম্পর্কটা সেটা আমাকে তৈরি করতে হবে। তাহলে এবারে বলো প্রথম সম্পর্ক আর দ্বিতীয় সম্পর্কের মধ্যে কি সম্পর্ক বর্তমান? আসলে ব্যস্ত সমানুপাত না, আসলে কি সম্পর্ক বর্তমান? ব্যস্ত সম্পর্ক বর্তমান। ঠিক আছে, তাহলে কি লিখবো? গাণিতিক ভাষায় লিখবো না এমনি শর্টে লিখে দিই যে ব্যস্ত অনুপাত নিয়ে পাই, ব্যস্ত অনুপাত নিয়ে পাই। ঠিক আছে, কি পাবে দেখো, এটা যদি ওপর থেকে নিচে নাও তাহলে এই দিকটা কিন্তু নিচ থেকে উপরে নিতে হবে। ভালো করে বোঝো, এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান না ব্যস্ত সম্পর্ক বর্তমান? ব্যস্ত সম্পর্ক বর্তমান, মানে একদিকটা যদি বাড়ে আর একদিকটা কমবে। আমি সেই জন্যই সঙ্গে সঙ্গে এদের সাইডে অ্যারো দিয়ে দিয়েছিলাম। আর অ্যারোটা কিরমভাবে দিয়েছিলাম? অ্যারোটা উল্টো দিকে দিয়েছিলাম। তার মানে একটা যদি এদিকে যেতে চায় একটা ওপর দিকে যাবে। ক্লিয়ার? একটা যদি এদিকে যেতে চায় একটা ওপর দিকে যাবে। ক্লিয়ার তো? তার মানে এটা যদি আমি ওপর থেকে নিই, ওই দিকেরটা কিন্তু ওপর থেকে নিচে নেবো না, ওই দিকেরটা নেবো নিচ থেকে ওপরে। এটা যদি ওপর থেকে নিচে নিই, এটা নেবো নিচ থেকে ওপরে, কারণ এদের মধ্যে উল্টো সম্পর্ক বর্তমান, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত অনুপাত নিয়ে পাই, এখানে লিখবো যে 8:10 সমানুপাতের চিহ্ন। এটা কিন্তু 15:x লিখবো না, নিচ থেকে উপরে লিখবো x:15। ক্লিয়ার? তাহলে 8:x সমানুপাত x:15। এবার আমাদের কি বার করতে হবে? নির্ণয় সময় বার করতে দিয়েছে যে কত দিন সময় লাগবে। অতএব নির্ণয় দিন সংখ্যা, নির্ণয় দিন সংখ্যাটাই আমরা কি ধরে নিয়েছিলাম? x। তো নির্ণয় দিন সংখ্যাটাই আমাদের কত? নির্ণয় দিন সংখ্যাটাই হচ্ছে আমাদের x ধরে নিয়েছিলাম। তাহলে x সমান কি করে বেরোবে দেখো, একদম এক লাইনে বের করবে। আচ্ছা, x কোথায় আছে? তৃতীয় না? x কোথায় আছে? তৃতীয় পজিশনে আছে, তৃতীয় সমানুপাতি। তা তৃতীয় সমানুপাতির ফর্মুলা কি? তৃতীয়র সাথে কে গুণ হয়? দ্বিতীয়। তাহলে দ্বিতীয়টা কোথায় বসবে? নিচে। দ্বিতীয়টা বসবে নিচে, আর বাকি দুজন কোথায় বসবে? ওপরে। এই জায়গাটা যদি তোমাদের অসুবিধা হয় কি 10টা হঠাৎ করে এখানে নিচে বসে গেল আর 8 আর 15টা কেন উপরে বসে গেল, তাহলে কিন্তু তোমরা আমার যে ফার্স্ট কনসেপ্টের ভিডিওটা সেটা কিন্তু গিয়ে একবার ভালো করে দেখে নাও। তোমাদের আশা করি ওটা দেখার পরে কোনো রকমের ডাউট থাকবে না যে কোন প্রবলেমটা কিরমভাবে সলভ হচ্ছে। ক্লিয়ার? তাহলে x হচ্ছে আমার তৃতীয় সমানুপাতি, আর x আমি কি ধরে নিয়েছিলাম? নির্ণয় দিন সংখ্যা, মানে 10 জন লোকের x দিন সময় লাগবে। তাহলে x এর ভ্যালুই তো আমি আসলে বের করতে চাইছি। x এর ভ্যালু একদম শর্টের ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব যে x হচ্ছে আমার তৃতীয়, তৃতীয়র সাথে গুণ হয় কি দ্বিতীয়। তাহলে দ্বিতীয়টা থাকবে তলায়, আর বাকি দুজন যে 8 আর 15 তারা থাকবে কোথায়? ওপরে। এবার 5 দিয়ে কাটো, 5 2 10, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, আর 4 আর 3 হচ্ছে 12। ঠিক আছে, তাহলে নির্ণয় দিন সংখ্যা হচ্ছে 12। অতএব 10 জন লোকের, অতএব 10 জন লোকের কাজটি করতে 12 দিন সময় লাগবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের নেক্সট 3 নম্বর প্রবলেমটায়। দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে সেম অঙ্ক, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, তাহলে ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তাহলে খাবারের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, আর যদি আমার 12 জন লোক থাকে তাহলে কতদিন চলছে? 20 দিন চলছে। যদি লোক সংখ্যা অনেকটা বেড়ে যায় তাহলে কি 20 দিন চলবে
বেশি দিন চলবে না কম দিন চলবে? অবভিয়াসলি কম দিন চলবে, কারণ বলেছে ওই খাদ্যে, তার মানে খাবারের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, খাবার নির্দিষ্ট আছে। তা আমি যদি লোক সংখ্যাকে বাড়িয়ে দিই তাহলে কি করে 20 দিন আর চলবে? এতজন লোক এসে গেছে, 12 জন লোক যদি থাকতো তাহলে 20 দিন খেয়ে চলে যেত, কিন্তু 40 জন লোক এসে গেছে, অনেকজনই বেশি এসে গেছে, তাহলে কিন্তু ওই খাবারটা 20 দিন আর চলবে না। ওই খাবারটা কিন্তু 20 দিনের থেকে অনেক তাড়াতাড়ি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। দ্যাট মিনস যেই লোক সংখ্যা আর এখানে দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক বর্তমান? ব্যস্ত সম্পর্ক বর্তমান। এবার আমি মোটামুটি লেখাটা লিখে রেখেছি আর সলভটা আমি তোমাদের সামনে করছি। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো, এখানেও সেই হেডিংগুলো একই হবে, কারণ দেখো লোক আছে আর ওই খাদ্যে কতদিন চলছে, তার মানে হচ্ছে সময়, আর সময়টা কিসে হিসাব হচ্ছে? দিনে হিসাব হচ্ছে, আর এখানে লোক সংখ্যা। তাহলে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা আমি তুলে নিচ্ছি, যে 12 জন যদি লোক হয় তাহলে ওই খাদ্যে চলছে কতদিন? 20 দিন। আর এবার 40 জন যদি লোক হয়ে যায় তাহলে ওই খাদ্যে চলবে কতদিন? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, জিজ্ঞাসা চিহ্ন আমি ধরে এক্স দিয়ে দিলাম। এবার তুমি কি দেখলে যে এদের মধ্যে সরল সম্পর্ক বর্তমান নাকি ব্যস্ত সম্পর্ক বর্তমান? ব্যস্ত সম্পর্ক বর্তমান। তাহলে এদের যদি দুজনের সাইডে আমি অ্যারো দিয়ে দিই, অ্যারোগুলো একই দিকে হবে না উল্টো দিকে হবে? উল্টো দিকে হবে। ধরো এবারে আমি এইটাকে দিলাম ওপর দিকে অ্যারো, তাহলে এইটা কোন দিকে অ্যারো হবে? এইটা হতে হবে নিচের দিকে অ্যারো। এটাকে যদি আমি দিই ওপর দিকে, এটা কোন দিকে হবে? এটা হবে নিচের দিকে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি সম্পর্কটা দেখো লিখে দিয়েছি, যে লোক সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে ওই খাদ্যে কিন্তু কম দিন চলবে, লোক সংখ্যা বেড়ে গেলে ওই খাদ্যটা কিন্তু অতদিন আর চলবে না। অর্থাৎ লোক সংখ্যা এবং ওই খাদ্যে চলা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। আর কতদিন চলবে সেটা আমি ধরে নিয়েছি এক্স দিন চলবে, যে যদি লোক সংখ্যা 40 হয় তাহলে 40 জন লোকের এক্স দিন চলবে। তাহলে অনুপাতটা ব্যস্ত অনুপাত, আগে একদম আগের অঙ্কের মতো সিমিলার ব্যস্ত অনুপাত নিয়ে আমি পাচ্ছি। এবার আমি অনুপাতটা লিখবো। তাহলে এই দিকটা আমি লিখছি নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে মানে লিখলাম 40:12 সমানুপাতের চিহ্ন। এটা যদি নিচে থেকে উপরে লিখি তাহলে ডান দিকটা কিরমভাবে লিখবো? উপর থেকে নিচে, সেই জন্য আমি অ্যারোটা দিয়ে রেখেছি। দেখো এটা নিচ থেকে উপরে আর এটা কিন্তু উপর থেকে নিচে, 20:x। এবার তুমি কি বের করতে চাইছো? নির্ণেয় দিন সংখ্যা, নির্ণেয় দিন সংখ্যা, বা ধরো যদি আমি নির্ণেয় সময় লিখি, নির্ণেয় সময় সেটা কত? এক্স। নির্ণেয় সময় এক্সই তো আমি বের করতে চাইছি। এক্স হচ্ছে কোন সমানুপাতি? এক্স হলো চতুর্থ সমানুপাতি। এখানে আমি যেরকমভাবে লিখেছি সেখানে এক্স চতুর্থ সমানুপাতি আসছে, তাহলে চতুর্থর সাথে কে গুণ হয়? প্রথম। দ্যাট মিনস 40 থাকবে নিচে আর বাকি দুজন কোথায় থাকবে? বাকি দুজন থাকবে উপরে। তাহলে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 2 আর 2 দিয়ে কাটলে 6। নির্ণেয় সময় যেহেতু লিখেছি সেহেতু এদিকে দিন লিখে দিচ্ছি। তাহলে 40 জন লোক যদি চলে আসে তাহলে ওই খাদ্যে ওদের কদিন চলবে? 6 দিন চলবে। আমি উত্তরটা লিখছি না। তাহলে 40 জনের কদিন চলছে? 40 জন লোকের ওই খাদ্যে কতদিন চলবে? 6 দিন চলবে। ক্লিয়ার? তাহলে নেক্সট চলো 4 অঙ্কটা দেখে নিই। দেখো 4টা বলেছে যে 16টি লাঙল দিয়ে 10 দিনে, আচ্ছা পুরো কোশ্চেনটা তো আমি লিখিনি, এখানে পড়ছি। অরুণবাবু তার কৃষি জমিতে, অরুণবাবু, আমি পুরো কোশ্চেনটা লিখিনি, হ্যাঁ, অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। তাহলে সব জমি যদি 8 দিনে চাষ করতে চায় তাহলে কতগুলো লাঙল দরকার? ঠিক আছে, তাহলে 8 দিনে যদি চাষ করতে চায় কতগুলো লাঙল দরকার সেটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। এবার দেখো তাহলে 10 দিনে যদি চাষ করতে হয় তাহলে 16টা লাঙল দরকার। এবার দেখো 10 দিন সময় নেই, সময় আছে কম দিন, 8 দিনে আমাকে কাজটা করতে হবে, কম সময় করতে হবে। তাহলে আমাকে লাঙল বেশি লাগাতে হবে না লাঙল কম লাগাতে হবে? অবশ্যই লাঙল বেশি লাগাতে হবে। আমাকে যদি কাজটা কম সময় করতে হয়, কম সময় করে দিতে হবে, তাহলে কিন্তু আমাকে মেশিন আরও বেশি আনতে হবে। কম মেশিনে কিন্তু কাজটা হবে না। আমি যদি মেশিনের সংখ্যা কমিয়ে দিই, বাই চান্স ধরো 16টা লাঙলের জায়গায় আমি আরও লাঙলের সংখ্যা কমিয়ে দিয়েছি, তাহলে উল্টে আমি 10 দিনে চাষ করতে পারবো না, আমার আরও বেশি দিন সময় লেগে যাবে, কারণ আমি মেশিনই তো কম এনেছি, আমার কাজটা করতে বেশি সময় লাগবে। আর যদি আমাকে কম দিনে কাজটা করতে বলে তাহলে আমাকে কিন্তু লাঙলের সংখ্যা বাড়াতে হবে। তাহলে এখানেও একই জিনিস, আমি যদি সময়টাকে কমিয়ে দিই তাহলে আমাকে লাঙলের সংখ্যা বাড়াতে হচ্ছে, কম সময়ে কাজ করতে হলে লাঙলের সংখ্যা আমাকে বাড়াতে হবে। দ্যাট মিনস এদের মধ্যে কি সম্পর্ক বর্তমান? এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। এবার আগের অঙ্কটা আমরা যেরকমভাবে করেছিলাম ঠিক সেরকমভাবেই করি। আচ্ছা, এক্সটাকে না সবসময় আমরা কোন দিকে রাখতে চাইবো? ডান দিকে রাখতে চাইবো। তাহলে এবারে আমাকে কিসের সংখ্যা বের করতে বলেছে? লাঙলের সংখ্যা। কতগুলো লাঙল দরকার, সেই জন্য লাঙলের সংখ্যাটাকে আমি কোন দিকে রেখেছি? ডান দিকে রেখেছি। আর প্রথমের হেডিংটা আমি কি তুলেছি? সময়। ক্লিয়ার? তাহলে এবার দেখো যে 10 দিন সময় আছে, 10 দিনে যদি চাষ করতে হয় কতগুলো লাঙল দিয়ে করতে পারি? 16টি লাঙল দিয়ে করতে পারি। যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা আমি সবসময় তুলবো প্রথম লাইনে। নেক্সট আমাকে করতে হবে কদিনে? 8 দিনে। 8 দিনে করতে গেলে আমার কতগুলো লাঙল দরকার? ক্লিয়ার? তাহলে সময় 10 দিন,
লাঙল লাগে 16টা, সময় যদি 8 দিন হয়ে যায় লাঙল লাগবে কতগুলো? যার হেডিংয়ের নিচে নাম্বার বসাচ্ছ দেখে শুনে বসাবে, কিন্তু লাঙলের সংখ্যা কোনোদিনও দুম করে সময়ের নিচে বসিয়ে দেও না, বা সময় বলেছে 8 দিন দুম করে সেটা লাঙলের নিচে বসিয়ে দেও না, যে লাঙল হচ্ছে 8টা তাহলে উল্টে সময় বের করে ফেলেছে, এরকম ভুলভ্রান্তি যেন না হয়। এটা ছকটা লেখার পরে একবার ফির কোশ্চেনটা পড়ে নেবে যে 10 দিনে 16টা লাঙল লাগে, তাহলে 8 দিনে বের করতে বলেছে, তাহলে 8টা আমি সময় নিচে বসেছি, লাঙলের নিচে আছে কোশ্চেন মার্ক, কটা লাগছে। আমি ধরে নিয়েছি কতগুলো লাঙল লাগছে, যে 8 দিনে শেষ করতে হলে এক্সটি লাঙল দরকার। আর এদের মধ্যে কি সম্পর্ক বর্তমান? ব্যস্ত সম্পর্ক বর্তমান। তাহলে যদি এটা নিচের দিকে অ্যারো হয়, এটা কোন দিকে অ্যারো দেবো? আমি ওপর দিকে অ্যারো দেবো, কারণ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। এবার আমি অনুপাতটা লিখে নিই। ব্যস্ত অনুপাতটা হচ্ছে, এটা উপর থেকে নিচে লিখছি 10:8 সমানুপাত, তাহলে এটা লিখবো নিচ থেকে ওপরে x:16। এবার আমি কি বের করতে চাইছি? আমি বের করতে চাইছি নির্ণেয় লাঙলের সংখ্যা। আচ্ছা, নির্ণেয় লাঙলের সংখ্যাটাকে আমি কত ধরে নিয়েছিলাম? x ধরে নিয়েছি। নির্ণেয় লাঙলের সংখ্যা x = এবার ডাইরেক্ট বের করো। ডাইরেক্ট বের করো মানে x কোথায় আছে? তৃতীয়, তৃতীয়র সাথে কে গুণ হয়? দ্বিতীয়। 8 বসবে নিচে, আর বাকি দুজন হচ্ছে 10 × 16, এরা বসবে ওপরে, তাহলে 8 2, উত্তর চলে এলো 20টি। তাহলে 8 দিনে যদি কাজটা আমাকে শেষ করতে হয়, তাহলে আমাকে কতগুলো লাঙল নিয়ে আসতে হচ্ছে? 20টি লাঙল আমাকে নিয়ে আসতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আজকের ভিডিওতে মানে এই সেকেন্ড ভিডিওতে আমরা কিন্তু এই কোশ্চেন নাম্বার 4 পর্যন্তই শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা আরও 4-5টা অঙ্ক সলভ করব, আর আরেকটা পার্টে আমি ভাবছি যে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আমি ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি, বিশাল লম্বা ভিডিও বানাচ্ছি না, যে একটা ভিডিও 1 ঘন্টা, এবং ছোটো ছোটো ভিডিও হলে তোমাদেরও দেখতে সুবিধা হবে, আর আমারও এই ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিও বানাতে সুবিধাই হয়। ক্লিয়ার? তো আশা করি তোমাদের এই 4টে অঙ্ক আজকে ভালোভাবে বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি তোমাদের জন্য একটুকু হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এই সমানুপাত চ্যাপ্টারেরই 3 নম্বর ভিডিও নিয়ে, যেখানে আমরা 4-এর দাগের 5 থেকে আমরা প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করব। ক্লিয়ার? তো চলো, টাটা, বাই বাই। আর ততক্ষণ পর্যন্ত একদম কিন্তু ফাঁকি মেরো না, ভালো করে পড়াশোনা করো, এবং অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করো। টাটা, বাই বাই।